হাসনাত সার্জিস পাটোয়ারির নেতৃত্বে ইসিতে এনসিপির ৫ সদস্যের প্রতিনিধি দল। সিইসির সাথে চলছে বৈঠক, গুরুত্ব পাচ্ছে দলীয় প্রতীক ও প্রবাসী ভোট ইস্যু। ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলের বৈঠক চলছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, প্রধান বিচারপতি নিয়োগ সংক্রান্ত সংস্কার ইস্যুতে আলোচনা। আমাদের কিছু মৌলিক বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠার মধ্য দিয়ে দ্রুততার সঙ্গে এই একটি জাতীয় সনদে উপনীত হতে হবে। আমরা চেষ্টা করছি জুলাই মাসের মধ্যে যেভাবেই হোক এই জায়গায় একটা যৌক্তিক জায়গায় আসা। আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় ৮ আসামিকে ট্রাইব্যুনালে হাজির। আবু সাইদ হত্যা মামলার পলাতকদের বিষয়ে আজ শুনানি। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। প্রতীক বরাদ্দ ও প্রবাসী ভোট নিয়ে আলোচনা করতে সিইসির সাথে বৈঠকে বসেছে এনসিপি প্রতিনিধি দল। সকাল 11টায় হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম ও নাসিরউদ্দিন পাটোয়ারির নেতৃত্বে নির্বাচন কমিশনে যায় এনসিপির ৫ সদস্যের প্রতিনিধি দল। গেল বুধবার শাপলাকে নির্বাচনের প্রতীক হিসেবে বিধিমালায় তফসিলভুক্ত না করার নীতিগত সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। এর ফলে কোনো রাজনৈতিক দল তাদের দলীয় প্রতীক হিসেবে শাপলা পাবে না। এনসিপির আবেদনে প্রতীক তালিকায় শাপলা ছাড়াও কলম ও মোবাইল ফোন রাখা হয়েছে। অন্যদিকে নিবন্ধিত দল নির্বাচন পরিচালনা বিধিমালার তফসিলে এখন ৬৯টি নির্বাচনী প্রতীক রয়েছে। আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রতীকের সংখ্যা বাড়িয়ে ১১৫টি করার প্রস্তাব দিয়েছে ইসি। দর্শক, এ বিষয়ে জানবো, নির্বাচন ভবন থেকে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী লাভলি বিথি। বিথি, সিইসির সাথে এনসিপির বৈঠকের বিষয়ে বিস্তারিত তথ্য জানতে চাই আমরা, কি হলো সেখানে? যে বৈঠকটি শুরু হয়েছে সেই বৈঠকের মূল ইস্যু কিন্তু হচ্ছে দল নিবন্ধনের জন্য এনসিপি যে আবেদন জানিয়েছিল সেখানে 3টি প্রতীক তারা দিয়েছিল। তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে শাপলা প্রতীকে। মূলত আজকে যে বৈঠকটি হয়েছে মূল বৈঠকের আলোচ্য এজেন্ডাই। তবে এখানে একটি বিষয় হচ্ছে যে নির্বাচন কমিশনের যে প্রতীকের যে তালিকা আছে ৬৯টি, সেই প্রতীকের তালিকার মধ্যে কিন্তু শাপলা প্রতীকটি নেই, যেহেতু এটি সংবিধানের শুরুতেই কিন্তু দেওয়া আছে যে এটি একটি জাতীয় প্রতীক, রাষ্ট্রীয় প্রতীক। এছাড়া ৬৯টি থেকে বাড়ি ১১৫টি প্রতীকের তালিকা করার প্রস্তাব করেছে এবং এই প্রস্তাবটি আইন মন্ত্রণালয় মিটিংয়ের জন্য কিন্তু পাঠাবে নির্বাচন কমিশন। সেখান থেকে হয়তো কিছু কম বেশি হতে পারে, তবে সেই ১১৫টি যে তালিকা করেছে সেখানেও কিন্তু শাপলা প্রতীকটিকে রাখা হয়নি। এখানে আরেকটি বিষয় হচ্ছে, যেহেতু সংবিধানের রাষ্ট্রীয় প্রতীক হিসেবে, জাতীয় প্রতীক হিসেবে শাপলাকে দেওয়া হয়েছে, কারণ এখানে সাংবিধানিক একটি বিষয় আছে। সংবিধানের একটি শাপলা প্রতীককে দেখানো হয় সমতা হিসেবে, নিরপেক্ষতা হিসেবে। সেখানে এই শাপলা প্রতীকটিকে, জাতীয় প্রতীকটিকে যদি দলীয়করণ, অর্থাৎ কোনো দলকে নিবন্ধন দেওয়া হয়, দলীয়করণ করা হয় রাষ্ট্রের প্রতীকে, সেটি আসলে অনুচিত হবে সংবিধানের হিসেব করলে। এখানে আরেকটি বিষয় হচ্ছে যে নাগরিক ঐক্য, যেটি নিবন্ধিত রাজনৈতিক দল, এই দলটি কিন্তু অনেক সবার আগেই কিন্তু শাপলাকে দলের প্রতীক হিসেবে কিন্তু চেয়েছিল, কিন্তু শুধুমাত্র এই কারণ দেখিয়ে কিন্তু নির্বাচন কমিশন নাগরিক ঐক্যকে তাদেরকে শাপলা প্রতীক দেয়নি। সুতরাং যদি নির্বাচন কমিশন আইনে আছে যে দল আগে দাবি করবে প্রতীক, তাকে সেই দলে প্রতীক দিতে হবে। অর্থাৎ যদি শাপলা প্রতীক দেওয়া হয় সেক্ষেত্রে নাগরিক ঐক্যের যে আবেদন আছে সেটি কিন্তু অপেক্ষা করার কোনো সুযোগ নেই। এটি হচ্ছে এখন কিন্তু আইনি ব্যাখ্যা, আরপিওর ব্যাখ্যা। বাকি কি বিষয়ে বিস্তারিত কথা হলে সেই বিস্তারিত কিন্তু আমরা জানাতে পারবো। ধন্যবাদ আপনাকে বিথি। বিস্তারিত তথ্য জানতে পারলে দর্শকদের আমরা সেই বিষয়ে জানিয়ে দেব। জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে দ্বিতীয় দফার ১২ দিনের আলোচনা সংলাপে বসেছে রাজনৈতিক দলগুলো। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে। বৈঠকে প্রধান বিচারপতি নিয়োগ ও তত্ত্বাবধায়ক সরকার সহ 3টি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার কথা রয়েছে। বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নিয়েছেন আজকের বৈঠকে। সভার শুরুতে ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, ঐকমত্যের আলোচনা জুলাই ৩০ তারিখের মধ্যে আসতে হবে। আরও একদিন বাড়িয়ে ৩১ জুলাই আলোচনা হতে পারে। এই সপ্তাহে আলোচনার সুনির্দিষ্ট অগ্রগতি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
ফরেন একাডেমিতে ঐক্যমত্য কমিশন ও রাজনৈতিক দলগুলোর বৈঠকের খবর সংগ্রহ করছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। তার কাছ থেকে সেই খবর জেনে নেব। ফয়সাল, আজ তো গুরুত্বপূর্ণ বিষয়ে বৈঠক চলছে, কি তথ্য রয়েছে সবশেষ আপনার কাছে? ইশরাত, বেলা ঠিক 11:30টার দিকে জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের 12তম দিনের সংলাপ শুরু হয়েছে। সেখানে ইতিমধ্যে সকল রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নিয়েছেন এবং আজকের যে নির্ধারিত বিষয়গুলো রয়েছে সেখানে জরুরি অবস্থা জারি, তত্ত্বাবধায়ক সরকার এবং প্রধান বিচারপতি নিয়োগের মতো আজকের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো সেটি মীমাংসার চেষ্টার জন্যই মূলত আজকের এই সংলাপ। কিছুক্ষণ আগে সেই সংলাপটি শুরু হয়েছে এবং সংলাপের শুরুতেই আজকে কিন্তু জরুরি অবস্থা জারির বিষয়ে তারা সংলাপের শুরুতেই এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করবেন। সেখানে জরুরি বিষয়ে আসলে জারি করা হলে যাতে মানুষের মৌলিক যে অধিকারগুলো রয়েছে সেগুলো যাতে অক্ষুণ্ণ রেখে সেটি জারি করা যায় সেই বিষয়ে কিন্তু অনেক রাজনৈতিক দল তারা মত দিয়েছেন। তবে এর বিপরীতেও কিন্তু অনেকে মত দিয়েছেন। বিশ্বের অনেক দেশে কিন্তু জরুরি অবস্থা জারি করা হয়, সেখানে কিন্তু মৌলিক যে অধিকারগুলো রয়েছে সেগুলো কিন্তু সেভাবে তারা আমলে নেন না। সে জায়গায় কিন্তু এখনো পর্যন্ত ঐক্যমতে পৌঁছানো যায়নি। এর পাশাপাশি তত্ত্বাবধায়ক সরকার এবং প্রধান বিচারপতি নিয়োগের বিষয়টিও কিন্তু আজকে আলোচনায় হবে। সেখানে প্রধান বিচারপতির ক্ষেত্রে কিভাবে তারা নিয়োগ করবেন, কাঠামোগত পদ্ধতি নিয়েও কিছুটা বিতর্ক রয়েছে। তো আশা করা যাচ্ছে আজকের সংলাপ থেকে হয়তো সেই বিষয়ে একটি ঐক্যমত পৌঁছাবেন রাজনৈতিক দলগুলো। ইশরা। ফয়সাল, অনেক ধন্যবাদ আপনাকে। যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের ৫ম মৃত্যুবার্ষিকী আজ। দিনটি ঘিরে নানা কর্মসূচি পালন করছে যমুনা পরিবার। সকালে বনানী কবরস্থানে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। ফাতিহা পাঠ করে মোনাজাতে অংশ নেন যমুনা গ্রুপের চেয়ারম্যান ও নুরুল ইসলামের সহধর্মিণী সালমা ইসলাম। ছিলেন তার পরিবারের অন্যান্য সদস্যরাও। মোনাজাতে দোয়া করেন জামিয়া আরাবিয়া নুরুল ইসলাম মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরা। এছাড়া মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে যমুনা টেলিভিশন ও দৈনিক যুগান্তর পরিবারও। এই দুই প্রতিষ্ঠানের সংবাদকর্মীরা প্রয়াত চেয়ারম্যানের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন। আজ যমুনা টেলিভিশন প্রাঙ্গণে মিলাদ ও যুগান্তরে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। তিনি তার কীর্তির ভেতর দিয়ে নিজেকে সত্যিকার অর্থে একটা মহৎ মানুষে পরিণত করেছিলেন। তার এই কর্মের ভেতর দিয়ে যেমন দারিদ্র্য বিমোচন হয়েছে, বেকারত্ব দূরীকরণ হয়েছে, তেমনি একই সঙ্গে সারা দেশের যে লক্ষ লক্ষ পরিবারের কর্মসংস্থান হয়েছে। এটা একটা মহান একটা কর্ম। কিছু কিছু মানুষ থাকেন ব্যতিক্রম, উনি ছিলেন ব্যতিক্রম। ওনার অসংখ্য ভালো কাজ আছে। এখন আমরা যদি সেই ভালো কাজগুলি প্র্যাকটিস করি তাহলেই হয়তো ওনার প্রতি ভালোবাসা, শ্রদ্ধা সেটা জানানো হবে। কারণ সব কাজই অনুসরণ করা যায় না, কিছু অতিমানবীয় বা কিছু এক্সেপশনাল গুণ মানুষের থাকে, ওনার ছিলেন। আজ 13ই জুলাই 2025, ঠিক এক বছর আগে এদিন কোটা সংস্কার আন্দোলন গড়ায় 13তম দিনে। এদিন আন্দোলনকারীরা দাবির পক্ষে শক্ত অবস্থান জানাচ্ছিলেন। সে সময়ই আওয়ামী লীগ সরকারের আগ্রাসী মনোভাব ফুটে উঠতে থাকে। সেদিন অজ্ঞাতনামা বহু আন্দোলনকারীকে আসামি দেখিয়ে শাহবাগ থানায় মামলা করে ডিএমপি। এজাহারে 11ই জুলাই পুলিশ ব্যারিকেড ভাঙা, মারধর এবং এপিসি ও ওয়াটার ক্যাননে ভাঙচুর চালানোর অভিযোগ আনা হয়। অভিযোগ তাতে ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় 5 লাখ টাকার। এক ব্রিফিংয়ে সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ জানান, কঠোর অবস্থানে যেতে পারে আইনশৃঙ্খলা বাহিনী। কোটার পক্ষে শক্ত অবস্থান নিয়ে ওবায়দুল কাদের বলেছিলেন, দেশের আর্থসামাজিক পরিস্থিতিতে এই ব্যবস্থা শতভাগ যৌক্তিক একটি পন্থা। আন্দোলনকারীদের বিরুদ্ধে পৃথক ব্রিফিং করে ছাত্রলীগও। বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকেও আসে ব্রিফিং। জানানো হয়, আন্দোলন ভিন্ন খাতে ঘোরাতে এই মামলা। 14ই জুলাই রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেওয়ার কর্মসূচিও ঘোষণা করে তারা। জুলাই আগস্ট গণহত্যায় আশুলিয়ার 6 লাশ পোড়ানোর মামলায় সাবেক পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহ আকিল কাফি, শহীদুল ইসলাম সহ 8 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সেই সাথে আবু সাইদ হত্যা মামলায় সাবেক পুলিশ কর্মকর্তা আমির হোসেন, সুজন সহ 4 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সকাল 10টায় তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর আগে গত 2 জুলাই আশুলিয়ায় 6 জনের লাশ পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 16 জনকে অভিযুক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে
আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। এর আগে গত 19 জুন এই মামলার তদন্ত প্রতিবেদন হতে পারে। হাতে পায়ে প্রসিকিউশন আনুষ্ঠানিক অভিযোগে সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 16 জনকে অভিযুক্ত করা হয়। এদিকে আবু সাইদ হত্যা মামলায় বৃহস্পতিবার পলাতক আসামিদের আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দেন বিশেষ ট্রাইব্যুনাল 2। এই মামলায় মোট আসামি 30 জন, যাদের মধ্যে 26 জনই পলাতক রয়েছেন। আজ এই বিষয়ে শুনানি হবার কথা রয়েছে। দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যেতে চাই, সেখানে রয়েছেন আমার সহকর্মী মাইনুল মারুফ। মাইনুল, আবু সাইদ হত্যা মামলায় পলাতক আসামিদের বিষয়ে আদালতের নির্দেশনা কি হতে পারে এবং আশুলিয়ার মামলার বিষয়ে কি কি তথ্য রয়েছে আপনার কাছে সবশেষ? ইশরাত, শুনানি 12টায় শুরু হওয়ার কথা ছিল এবং শুনানি কিন্তু এখন শুরু হয়ে গেছে। এবং যে সকল পলাতক আসামিরা রয়েছেন আবু সাইদ হত্যা মামলায়, তাদের বিরুদ্ধে আমরা দেখেছি যে পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল। সেই অনুযায়ী আজকে তার পরবর্তী কার্যক্রম প্রসিকিউশন আদালতকে অবহিত করবেন এবং আদালত বা ট্রাইব্যুনাল সেই শুনানি শেষে তার পরবর্তীতে যে আসামিদের পক্ষে আইনজীবী নিয়োগ সহ অন্যান্য যে সকল আইনি প্রক্রিয়া রয়েছে সেগুলো কিন্তু এখান থেকে নির্দেশনা আসবে। এছাড়া আমরা দেখেছি আশুলিয়া যেই নির্মম ঘটনা ঘটেছিল, 6 জনের লাশ পোড়ানোর ঘটনা, সেই ঘটনার কিন্তু যে আসামিরা রয়েছেন তাদের কিন্তু সকালে আদালতে আনা হয়েছে, ট্রাইব্যুনালে আনা হয়েছে এবং আজ কিন্তু সে বিষয়ে পত্রিকা বিজ্ঞাপন দেওয়ার একটি হতে পারে, পত্রিকা বিজ্ঞাপন নির্দেশনা আসতে পারে। পাশাপাশি যে সকল পলাতক আসামিরা রয়েছেন তাদের সর্বশেষ তাদের বিষয়ে যে সকল তথ্য পেয়েছে প্রসিকিউশন, সে সকল তথ্য হয়তো আজ প্রসিকিউশন ট্রাইব্যুনালকে জানাতে পারে। এবং এর পাশাপাশি যে আসামিরা গ্রেপ্তার আছেন তাদের বাইরে যারা পলাতক আছেন তাদের আইনজীবী নিয়োগের বিষয়টিও সামনে আসবে। এবং আমরা দেখেছি যে অভিযোগ গঠনের শুনানি হয়েছে কয়েকদিন আগে শেখ হাসিনার, এবং তখনই তো আমরা দেখেছি যে শেখ হাসিনা সব পলাতক যারা ছিলেন তাদের পক্ষে আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছিল। ঠিক তেমনি এখানেও যে মামলাগুলো রয়েছে এই মামলায়ও কিন্তু পরবর্তী কার্যক্রম হিসেবে কিন্তু আইনজীবী নিয়োগ দেয় এবং অভিযোগ গঠনের শুনানি হবে। এবং অভিযোগ গঠনের শুনানি শেষে ধারাবাহিকভাবে যে বিষয়টি আসে সেটি হচ্ছে অভিযোগ গঠনের শুনানি শেষে অভিযোগ গঠন এবং পরবর্তী স্বাক্ষর গ্রহণ। এবং এখন আমরা মামলা যে পর্যায়ে রয়েছে এই পর্যায়ে থেকে হয়তো খুব দ্রুতই এই অন্যান্য যেসব কার্যক্রম আছে তা সম্পন্ন হয়ে যাবে এবং সম্পন্ন হওয়ার পরে কিন্তু মামলা আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া কিন্তু শুরু হবে। ইশরাত। মাইনুল, ধন্যবাদ আপনাকে। পানি নামতে থাকায় ফেনীতে কমেছে প্লাবনের ভয়াবহতা, বেরিয়ে আসছে ক্ষয়ক্ষতির চিহ্ন। ফুলগাজীর বেশিরভাগ জায়গা থেকে পানি নেমে গেছে, তবে এখনও প্লাবিত মুন্সিরহাট, দরবারপুর, আনন্দপুর ইউনিয়নের অনেক বাড়িঘর। নোয়াপুর গ্রামের সিলোনিয়া নদীর ভাঙা স্থান দিয়ে এখনও পানি ঢুকছে লোকালয়ে। ছাগলনাইয়া, ফেনী সদর ও দাগনভূঞা উপজেলায় প্লাবিত গ্রামগুলো থেকে পানি নামতে শুরু করেছে। পরশুরামে বেশিরভাগ বাড়িঘর থেকেই নেমে গেছে পানি, স্পষ্ট হচ্ছে ক্ষয়ক্ষতির চিহ্ন। বন্যার কারণে আমাদের ফসলগুলো নষ্ট হয়ে যায়, যেমন এখন বীজগুলো নষ্ট হয়ে গেছে, তারপরে আপনার সবজিগুলা নষ্ট হয়ে গেছে। ভালো করে বান্ধা না বিদায় এই অবস্থাতে আমরা এইসব কন্ট্রাক্টররা না দিই, সেনাবাহিনী যদি খুদ খায় আর কাজ করে কাজটা ঠিক মতন হবে। আমরা কোনো ত্রাণ চাই না, আমরা চাই যে আমরা থাইভাবে সিলোনিয়া নদীর বেবাদ গুলা, গতবারও ওই বাঁধটা কিন্তু তারা সংস্কার করে নাই, আমরা নিজেরা করছিলাম। চট্টগ্রামের দক্ষিণ কাট্টুলিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালাচ্ছে পানি উন্নয়ন বোর্ড। সকাল থেকে শুরু হওয়া অভিযানে জায়গা দখল করে গড়ে ওঠা রেস্টুরেন্ট, গ্যারেজ, মিনি স্টেডিয়াম সহ বিভিন্ন স্থাপনা ভেঙে ফেলা হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে বিগত সরকারের আমলে 40 একরের বেশি জায়গা দখল করে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছিল। এর আগে বেশ কয়েকবার উচ্ছেদের উদ্যোগ নিলেও তা সফল হয়নি। আরও 2 দিন এই অভিযান চলবে বলে জানিয়েছেন নির্বাহী প্রকৌশলী। এই জায়গাগুলো আমরা দীর্ঘদিন ধরে আসলে চাচ্ছিলাম যে এগুলো অবৈধ দখলদার মুক্ত করতে, যেহেতু সরকারি জায়গা এবং আমাদের সবারই একটা দায়িত্ব রয়েছে এই জায়গাগুলো যাতে পানি উন্নয়ন বোর্ডের অধীনেই থাকে। তো প্রায় আমরা হিসাব করেছি 40 একরেরও কিছু বেশি জায়গা অবৈধভাবে ভোগ দখল করছে কিছু লোকজন। গাজায় আগ্রাসন বন্ধ ও জিম্মি মুক্তির দাবি আবারও বিক্ষোভে উত্তাল ইসরায়েলের রাজপথ। শনিবার রাতে ব্যানার ফেস্টুন হাতে তেল আবিবের রাস্তায় জড়ো হন শত শত মানুষ। উপস্থিত ছিল জিম্মিদের পরিবারের অনেক সদস্য। যুদ্ধ পুরোপুরি বন্ধ ও জিম্মি মুক্তির দাবিতে নানা স্লোগান দেন তারা। অনেকের হাতেই ছিল ইসরায়েলি পতাকা। কাতারে চলমান যুদ্ধবিরতি আলোচনার সুযোগ হাতছাড়া না করতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি আহ্বান জানান অনেকে। গাজায় ইসরায়েলি সেনা প্রত্যাহার ইস্যুতে যখন রীতিমতো থমকে গেছে কাতারের আলোচনা, ঠিক তখনই হলো এই বিক্ষোভ।
যুক্তরাজ্যে নিষিদ্ধ ফিলিস্তিনপন্থী সংগঠনের পক্ষে বিক্ষোভকালে অন্তত ৪০ জনকে আটক করা হয়েছে। শনিবার লন্ডনে প্যালেস্টাইন অ্যাকশন নামের সংগঠনটির সমর্থনে ব্রিটিশ পার্লামেন্টের বাইরে অবস্থান নেয় অনেকে তখনই চালানো হয় ধরপাকড়। চলতি মাসের শুরুতে এই গোষ্ঠীটিকে সন্ত্রাস বিরোধী আইনের আওতায় নিষিদ্ধ ঘোষণা করে ব্রিটিশ সরকার। অভিযোগ, প্যালেস্টাইন অ্যাকশনের কয়েকজন সদস্য রয়্যাল এয়ারফোর্স ঘাঁটিতে অনুপ্রবেশ করে ক্ষতিগ্রস্ত করেছে কয়েকটি সামরিক বিমান। ব্রিটেনের ইসরায়েল সমর্থনের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ এই কাজ করে তারা। গেল সপ্তাহেও লন্ডনে একই ধরনের এক বিক্ষোভ থেকে আটক করা হয়েছিল 29 জনকে। এছাড়া ম্যানচেস্টারেও আটক হয়েছিল বেশ কয়েকজন।